হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালোই আছো। আমি তোমাদের লাবণী আপু আবারও চলে এলাম নতুন গল্প নিয়ে। গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গল্পটি শুনলে তোমাদের পানি চলে আসবে, তাই তোমাদের দুইটা পায়ে ধরে বলি গল্পটি শেষ পর্যন্ত শোনো। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো মূল গল্পে চলে যায়। গল্প ভয়। আজ অব্র কাছে আসতে চাওয়া মাত্র আতকে উঠলাম। তাহলে কি এই রাতটাই অব্রর জীবনের শেষ রাত হতে চলেছে? দাদি বলেছিল আমার বিয়ের পরে ফুলশয্যা রাতে দুজন দুজনের একান্ত কাছে আসার পরে নাকি বরের মৃত্যু হবে। কিন্তু আজ তো ফুলশয্যা রাত নয়, ফুলশয্যা ফেলে এসেছি সেই কবে। তারপরও কি আজ একান্ত কাছাকাছি গেলে অব্রর মৃত্যু হবে? এসব ভাবতেই আমার শরীরের সমস্ত লোম কাটা দিয়ে উঠল। গলা শুকিয়ে ফেটে চৌচির হয়ে যাচ্ছে যেন। আজ কিভাবে ফেরাবো অব্রকে? ও আবার ভুল বুঝবে না তো? এসব চিন্তায় আমার অবস্থা নাজেহাল। টেবিলের উপর জগ থেকে পারাপার 2 গ্লাস পানি খেয়ে গলা ভিজিয়ে নিলাম। অব্রর সামনে যতই স্বাভাবিক হবার চেষ্টা করছি ততই অস্বাভাবিকতা বেড়ে যাচ্ছে আমার। অব্র কিন্তু এসব এতক্ষণ ঠিকই খেয়াল করেছে, কিন্তু কিছু বলেনি। এবার কাছে এসে জড়িয়ে ধরে বলল, আর কতদিন এভাবে দূরে সরিয়ে রাখবে বলো তো? আমার যে ভীষণ ইচ্ছে হয় তোমাকে কাছে পেতে, আদরে আদরে তোমায় ভরিয়ে দিতে। আচ্ছা তুমি কি ভয় পাও এসবে? আমি মজার ছলে বললাম, আদরে আমার অ্যালার্জি আছে তাই। আমার কথা শুনে অব্র হেসে ফেলে বলল, জীবনে এই প্রথম শুনলাম আদরেও অ্যালার্জি থাকে। আমি ইচ্ছে করেই একটু ফান করলাম স্বাভাবিক হবার জন্য, এবং মোটামুটি সাকসেস। অব্র বলল, আচ্ছা তাহলে ফার্মেসি থেকে ঘুরে আসি। এত রাতে ফার্মেসিতে কি তোমার? অ্যালার্জির ওষুধ আনতে যাব তোমার জন্য। মানে হলো আগে তোমাকে অ্যালার্জির ওষুধ খাইয়ে তারপর আদর করব। এবার অব্রর কথা শুনে আমার হেসে গড়াগড়ি খাবার অবস্থা। হাসি নিয়ন্ত্রণ করে বললাম, আচ্ছা অব্র, ওসব ছাড়া কি ভালোবাসা হয় না? অব্র স্বাভাবিকভাবেই উত্তর দিল, কেন হবে না, কিন্তু ওসবও তো ভালোবাসার একটা অংশ। ভালোবাসা আরও মধুর করে তোলে। আর এটা তো এখন অবৈধ বা পাপ নয়, আমরা স্বামী স্ত্রী এখন। তবুও যদি বলি আমাদের ভালোবাসা বন্ধন ওসবের বাইরে হোক। আরে পাগলি, তাহলে তো তুমি আম্মু ডাক আর আমি আব্বু ডাক থেকে বঞ্চিত হব। অব্রর যুক্তির কাছে আমি পরাজিত। আম্মু ডাকটাই তো একজন নারীর জীবনের পরিপূর্ণতা, এখানেই আমরা দুর্বল। আমি যে কেন এবং কোনো ভয়ে দূরে সরে থাকছি সেটা আমি ভালো জানি। নয়তো অব্রকে আমারও একান্ত কাছে পাবার ভীষণ ইচ্ছে, যাকে অব্রর আদরে নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছে করে। প্রাপ্তবয়স্ক একটা মেয়ে আমি, কিন্তু ভয়টা তো প্রিয়জনকে হারানোর। একান্ত কাছাকাছি এবং আদর সোহাগের ইচ্ছে বিসর্জন দিয়ে হলেও অব্রর প্রাণে বেঁচে থাকাটা আমার জন্য ভীষণ জরুরি। আমি কিছুতেই ওকে হারিয়ে বাঁচতে পারবো না। আমার ডান পায়ের কনিষ্ঠা আঙ্গুলটি জোড়া, ওটাই নাকি এসবের কারণ। আমার উপর নাকি অদৃশ্য শক্তির নজর আছে। ছোটবেলায় একবার, ছোটবেলা বলতে তখন বয়স 9 বছর হবে, দুপুরবেলা আব্বুর জন্য চাল ভাজা নিয়ে রাস্তায় যাবার সময় জবা ফুল গাছের নিচে বেহুশ হয়ে পড়েছিলাম। তারপর বেশ কয়েকদিন নাকি আমি অস্বাভাবিক ছিলাম। এরপর একজন নামডাকওয়ালা হুজুরকে বাড়িতে আনে আব্বা। হুজুর আমাকে একটা তাবিজ দিয়ে যায় এবং আব্বাকে বলে উঠোনের কোণের তেঁতুল গাছটা কেটে ফেলতে, ওখানেই নাকি তেনাদের আস্তানা। আব্বা সেই দিনই তার শখের গাছটা কেটে ফেলে। ভূত প্রেত এসবে আমি বিশ্বাস করি না, কিন্তু মাঝে মধ্যে অদ্ভুত কিছু বিষয়ও লক্ষ্য করেছি কয়েকবার আমাদের বাড়িতে। রাত গভীরে হঠাৎ শরীর ভারী হয়ে ঘুম ভেঙে যাওয়া, ঘুমের মধ্যে ফিসফাস শব্দ শোনা। তাছাড়া এমনিতেই আমার সবসময় কেমন মনে হতো আশেপাশে কেউ রয়েছে। সেই কারণে মুরব্বিদের বলা কথা একেবারেও ফেলে দিতে পারি না। আমাকে চুপচাপ দেখে অব্র আমাকে জড়িয়ে ধরতেই রুমের জানালার কপাট খটাস করে আচানক খুলে গিয়ে হুহু করে রুমের মধ্যে হাওয়া ঢুকে আমাদের দুজনকেই ছুঁয়ে গেল যেন। আমি আর অব্র দুজনেই অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে আছি। অব্র পরিস্থিতি স্বাভাবিক করতে মুচকি হেসে আমার কপালে চুমু খেয়ে বলল, ভয় পেও না, আবার বাতাসের তোরে জানালার কপাট খুলে গেছে। দাঁড়াও, বন্ধ করে আসছি। অব্র উঠে গিয়ে জানালার কপাট বন্ধ করে এসে আমার পাশে বসল। বাইরে হঠাৎ করে বাতাসের তাণ্ডব বাড়তে শুরু করছে, আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করেছে, সেই সাথে মেঘের গর্জন। খানিক আগের মেঘমুক্ত আকাশ এখন কালো মেঘের কাছে বন্দী। ঝড় শুরু হয়েছে, বাতাসে গাছের শুকনো ডালপালা মরমর করে ভেঙে পড়ছে এদিক সেদিকে। এই বাড়িটা শহরের কাছাকাছি হলেও বাড়ির মালিক গ্রামের বাড়ির মতো করেই সাজিয়েছে। সামনে বিশাল পুকুর, শানবাঁধানো ঘাট, পেছনে বিশাল বাগান।
বাড়ির চারপাশে নানারকম ফলের গাছে ঘেরা। বাড়ির ডান পাশে আরেকটা বাড়ি। ওই বাড়ির লোকজনকে কখনো এ বাড়িতে আসতে দেখিনি। আমি আর অব্র যখন পালিয়ে এসে বিয়ে করে থাকার জন্য ভাড়া বাসা খুঁজছিলাম, তখন একজন আমাদের এই বাড়ির সন্ধান দিয়েছিল। সুন্দর সাজানো গোছানো পরিপাটি বাড়ি, আবার ভাড়াও কম। এই বাড়িতে আসার পরে আমাদের সবকিছু বুঝিয়ে দেয় এক বৃদ্ধ চাচা। বয়স প্রায় ৭০-৭৫-এর মাঝামাঝি। চুলদারির সাথে পাকা ভ্রুতে বেশ অদ্ভুত লাগছিল চাচাকে। চাচা আমাদের জানায়, এ বাড়ির মালিক সপরিবারে অনেক বছর আগে লন্ডন চলে গেছে, বাড়িটা দেখাশোনার দায়িত্ব তাকে দিকে। সেই থেকে সে এই বাড়ির দেখাশোনা করে আসছে। এই বাড়ি থেকে চাচার বাড়ি প্রায় ২ কিলোমিটার, পায়ে হেঁটে আসতে যেতে হয়। এই বয়সে এখন এটা কষ্টকর। তাই তিনি চান বাড়িটা কারো কাছে ভাড়া দিতে, যারা এখানে থাকবে এবং বাড়িটার দেখাশোনা করবে। আমি প্রশ্ন করলাম, তাহলে আপনি কেন আপনার পরিবার নিয়ে এত সুন্দর সাজানো গোছানো বাড়িতে থাকছেন না? চাচার চোখে মুখে কেমন অস্বস্তির ভাব ফুটে উঠল। তিনি কথা ঘুরিয়ে বললেন, তোমরা যদি থাকতে চাও তাহলে এখানে নিরিবিলি থাকতে পারো। অল্প কটাকা ভাড়া দিলেই চলবে। আর হ্যাঁ, পুকুর পাড়ের ওই রক্তজবা গাছের বাগানটার দিকে তেমন যেও না। রক্তজবার বাগানের কথা শুনে খটকা লাগলেও যেহেতু আমরা পালিয়ে এসেছি, অব্রর পকেটেও তেমন টাকা কড়ি নেই, তাই এত বেশি না ভেবে আমরা এই বাড়িতে বসবাস শুরু করলাম। চাচারও যেন কষ্ট লাঘব হলো। এখন মাঝে মধ্যে এসে ঘুরে যায়। সেই থেকে আমরা এই নিরিবিলি অদ্ভুত বাড়িতে আছি দুজন। বাইরের বাতাসের গতি যেন বেড়েই চলছে, সেই সাথে তাল মিলিয়ে ঝুম বৃষ্টি। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো রুম জুড়ে মৃত্যুপুরীর অন্ধকার। অভ্র মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দিয়াশলাই দিয়ে হারিকেনের ফিতায় আগুন ধরিয়ে চিমনি লাগাতে লাগাতে বলল, আজ এই রোমান্টিক ওয়েদার কিন্তু প্রকৃতি আমাদের উপহার দিয়েছে বউ, মিস করা যাবে না এই ওয়েদার কাছে আসার এবং ভালোবাসার। এদিকে আমার বুক দুরুদুরু করতে শুরু করেছে, সত্যি যদি অভ্র কাছে আসতে চায়। হারিকেনের নিভু নিভু আলোয় পুরো ৯০ দশকের ফিল পাচ্ছি। মনে হচ্ছে আমরা অনেকটা সময় পিছিয়ে সেই সোনালী যুগে চলে এসেছি। বেশ দারুণ লাগছে ব্যাপারটি। এ বাড়ির মালিক হয়তো খুব শৌখিন, পুরনো আমলের অনেক কিছুই বেশ যত্নে সংরক্ষিত আছে এ বাড়িতে। হারিকেনের তেজ বাড়িয়ে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে অভ্র চলে গেল কিচেনে। বেশ কিছুক্ষণ পরে ২ হাতে ২ কাপ গরম গরম চা নিয়ে ফিরল। আমি দেখে ভীষণ অবাক। অভ্র মুচকি হেসে বলল, এরকম রোমান্টিক ওয়েদারে সবাই বউয়ের হাতের গরম গরম চা খেতে চায়, কিন্তু আমি আমার হাতে চা বানিয়ে বুকে খাওয়াচ্ছি। একটু তো ডিফারেন্ট হওয়া উচিত বলো। তোমার জামাই বলে কথা। আমার এত আনন্দ অনুভব হলো বলে বোঝানো অসম্ভব। সবাই তো এরকম একটা কেয়ারিং হাসব্যান্ডের স্বপ্নই দেখে। সেই হিসেবে অভ্রকে পেয়ে আমি নিজেকে সবসময় ভাগ্যবতী মনে করি। অভ্র খাটের পাশের জানালার কাছে গিয়ে বসে আমায় ডাকল। আমি গিয়ে অভ্রর গা ঘেঁষে বসলাম। একটা পাতলা কাঁথা টেনে অভ্র আমাদের দুজনের গায়ে জড়িয়ে আমার হাতে চায়ের কাপ তুলে দিল। তারপর জানালার কপাট খুলতেই হুহু করে বাইরের বৃষ্টি ভেজা শীতল হাওয়া ভেতরে এসে আমাদের শীতল স্পর্শে ছুঁয়ে দিতে লাগল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি অভ্রর দিকে। কত সুনিপুণভাবে প্রকৃতির সাথে নিজের অনুভূতি মিশিয়ে মুহূর্তগুলো স্বর্গ সুখের করে তুলেছে অভ্র। আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে অভ্র আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, মুহূর্তগুলো গরম গরম ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে উপভোগ করো বউ, এত ভাবনায় ডুবলে চা ঠান্ডা হয়ে যাবে যে। বাইরে ঘোর কালো অন্ধকারে বিদ্যুৎ চমকানোর ক্ষণস্থায়ী আলোর লুকোচুরি, মেঘের গর্জনে পৃথিবী কেঁপে উঠছে খানিক বাদে বাদে। চোখের সামনে এমন দৃশ্য আর ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে কল্পনার রাজ্যে হারিয়ে যাওয়া ছাড়া উপায় নেই যে। আমি খেয়াল করছি অভ্র ধীরে ধীরে আমাকে জড়িয়ে নিচ্ছে। ঠিক এমন সময় পেছনে টেবিলের উপর রাখা হারিকেনটা হঠাৎ সশব্দে মেঝেতে পড়ে চিমনি ভাঙ্গার শব্দের সঙ্গে সঙ্গে নিভে গেল। আমরা দুজনেই লাফিয়ে উঠলাম। ভয়ে অভ্রকে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে টের পেলাম দ্বিতীয় গল্প, তাশফিক ভাই তোকে বিয়ে করার জন্য রাজি হয়েছে। মীরা আপু। মীরা তড়াক করে চোখ তুলে তাকালো তারমিনের দিকে। চোখে মুখে বিশাল বিস্ময় দেখা যাচ্ছে। আচ্ছা, এই লোক রাজি হলো কি করে? না মানে এই লোক তো মীরাকে দেখতেই পারে না, তাহলে কিভাবে বিয়ের জন্য রাজি হলো? নিজের ইচ্ছায় রাজি হয়েছে নাকি তার উপর দয়া দেখাচ্ছে? দয়া হলে তার দয়ার প্রয়োজন নেই। বিয়ে ভেঙেছে তো কি হয়েছে, কোনো পাপ তো হয়নি। আল্লাহ উত্তম পরিকল্পনা, তাই হয়তো এমন হয়েছে। মীরা থমথমে কণ্ঠে বলল, কি সব বলছিস তুই? ভাই রাজি হয়েছে, মা বলেছে ভাই তোকে বিয়ে করবে। তুই আমার ভাবি হবি। মীরা আপু। মীরা চমকালো। আজ বিয়ে ছিল মীরার, কিন্তু সে কখনো ভেবেনি এভাবে তার বিয়ে ভেঙে যাবে। বিয়ের আসর থেকে ছেলে পক্ষ এভাবে চলে যাবে।
মীরা জানলার পাশে দাঁড়িয়ে বাহিরে তাকিয়ে আছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে এবং তা শুকিয়েও গেছে। সবকিছু তো ঠিক ছিল, তবে এমন কেন হলো? আচ্ছা, বাবা মায়ের কারণে কেন তার এত কিছু ফেস করতে হচ্ছে? না শুধু বাবার করবে আজ এমন হলো? মীরার বাবা ও মায়ের ডিভোর্স হয়েছে আজ 17 বছর। মীরার যখন 1 বছর তখন তাদের ডিভোর্স হয়। ডিভোর্সের কারণ হলো মীরার বাবা পরকীয়ায় লিপ্ত ছিল। কয়েক মীরার মা তাকে সুযোগ দিয়েছিল, কিন্তু মীরার বাবা বারবার মীরার মায়ের বিশ্বাস ভেঙেছে। শেষবার তো মীরার বাবা দ্বিতীয় বিয়ে করে বউ নিয়েই চলে এসেছে। সেদিন মীরার মা মীরাকে নিয়ে চলে আসে মার বাড়ি। তারপর গিয়ে ডিভোর্স হয়। সেই থেকে তাদের নতুন জীবন শুরু হয়। মীরা ছোট থেকেই দেখেছে মা তাকে খুব কষ্ট করে বড় করেছে। নিজে না খেয়ে নিজে না পড়ে মীরার সকল চাওয়া পূরণ করেছে। মীরা দেখেছে কিভাবে তার মা এই সমাজে যুদ্ধ করে টিকে গেছে, কারণ এই সমাজ যে ভয়ঙ্কর, সিঙ্গেল মাদার বা ডিভোর্সিদের জন্য তো আরও ভয়ঙ্কর। প্রতিনিয়ত মীরা দেখেছে তার মা কত কষ্ট করে নিজেকে ধরে রেখেছে, তাকে মানুষের মতো মানুষ করেছে। মীরার মা একটা সরকারি স্কুলে শিক্ষকতা করেন এবং নতুন চাকরির ফলে বছর 3 হলো এই জায়গায় এসেছেন। তো ইকরার বিয়ে ঠিক হয়েছিল পারিবারিকভাবে। ছেলে এবং ছেলের বাবা মা জানত যে ইকরার বাবা মা সেপারেটেড, এবং বলা হয় যেন এই বিষয় আর কেউকে না জানানো হয়। সব ঠিক করে বিয়ের দিন তারিখ ঠিক করা হয়, কিন্তু কেউ জানত না বিয়ের দিন এভাবে বিয়ে ভেঙে যাবে। বিয়ের শুরু আগেই যেন ছেলের দাদি জেকে বসে যে এই মেয়েকে নাতবু করানো যাবে না, আর যাই হোক যার মা সংসার করতে পারেনি সেই মেয়েও পারবে না এবং সংসারে অশান্তি হবে। ছেলের দাদুর মুখে এই কথা শুনে মীরার মা একদম থমকে যান। কি করে জানলেন তিনি এই বিষয়ে? বিয়েতে শুধু কাছের কিছু মানুষকে দাওয়াত দিয়েছিলেন, তবে কি সেই কাছের কিছু মানুষ এমন কাজ করল? বহু চেষ্টা করেছেন মীরার মা, কিন্তু শেষমেশ সব কিছুর শেষ হলো। মীরার মা খালারা 3 ভাই বোন। মীরার মা ছোট, মীরার মামা প্রথমে, তারপর তার মামনি। শুধু বলতে গেলে ইকরার পৃথিবী জুড়ে ছিল তার মা, মামনি ও নানু। অবশ্য নানু গত হয়েছেন যার কয়েক বছর হলো। এখন শুধু মা ও মেয়ের সংসার। তাই তো মীরার মা চেয়েছেন মেয়েকে কারো হতে তুলে দিতে। বলা তো যায় না কখন কার মৃত্যু ঘটে। আর যাই হোক, তিনি মেয়েকে এই সমাজে একা রেখে যেতে চান না। মীরার ভাবনার মাঝে তার কাঁধে কেউ হাত রাখল। মীরা পিছন ফিরে তাকায়, মায়ের চোখের পানি মুছে দেয়। নূপুর বেগম মেয়ের হাত নিজের হাতের মুঠো নিয়ে বলে, মা শেষ একটা জিনিস চাইব তোর কাছে, মা তাসফিকের সাথে বিয়ের জন্য রাজি হয়ে যা। মীরা মায়ের দিকে তাকায়, মায়ের হাত সরিয়ে দেয়া, চোখে মুখে বিস্ময় নিয়ে বলে ওঠে, মা, মীরা আম্মু তোমাকে আমি জোর করব, তবে যদি সম্ভব হয়। মা, একবার তো রাজি হয়েছিলাম, তাও শেষবার একবার মায়ের কথা রেখে দেখো। মীরা মায়ের চোখের জল মুছে দেয়, বলে, তোমার কথা রাখতেই তো আমি বিয়ের জন্য রাজি হয়েছিলাম। নিজের ইচ্ছার বিরুদ্ধে তোমার জন্য, তোমার মুখে হাসি ফুটাতে রাজি হয়েছিলাম, কিন্তু কি হলো? আমি তো মা, আমার চিন্তা হয় তোর জন্য। আমি ছাড়া আর কে আছে তোর বল? আমার যদি কিছু হয়ে যায় তখন কি হবে তোর? তোর কথা চিন্তা করেই তো সব করেছিলাম। মা, তোমার কিছু হবে না। তুমি কেন সব সময় উল্টাপাল্টা কথা বলো? আর মা, মাত্র একটা বিয়ে ভাঙলো আর এখন তুমি? তবে বেশ, আমি আর কিছু বলবো না, তোমাকে জোর করব না, কিন্তু চাইলে একবার ভেবে দেখতে পারো। মীরা কিছু বলে না, চুপ থাকে। কি বলবে সে? কি বলা উচিত তার? তাসফিক মীরার খালাতো ভাই, বেশ স্ট্রিক্ট একজন মানুষ। সে যেমন শান্ত, গম্ভীর, ডিসিপ্লিন মেইনটেইন করে, ঠিক মীরা তার উল্টো। মীরা চঞ্চল, উডনচণ্ডী, খোলা আকাশে উড়ে বেড়ানো এক পাখি। এটা ঠিক যে মীরার তাসফিকের জন্য অনুভূতি আছে যা কখনো প্রকাশ করা হয়নি। বলতে গেলে প্রকাশ করার সুযোগ হয়নি। আর যাই হোক, প্রকাশ করার মতো সাহস মীরার হয়নি। তাই তো নিজের অনুভূতি দমিয়ে রেখে মায়ের কথা মতো অন্য জায়গায় বিয়ের জন্য রাজি হয়েছিল। তবে যদি ভাগ্যের লিখন তাই হয়, তবে মীরা রাজি। নূপুর বেগম মেয়ের দিকে তাকিয়ে থেকে নিজে নিঃশ্বাস ফেলে 1 পা আগে বাড়াতেই শুনতে পান, আমি রাজি মা। নূপুর বেগম মেয়ের কপালে চুমু খেলেন, দ্রুত পায়ে ঘর থেকে বের হলেন, শায়মা বেগমের দিকে এগিয়ে গেলেন। মীরাকে বসার ঘরে নিয়ে আসা হলো। তুমি বুঝতে পারছো না কেন আম্মু? আমি মীরাকে কে বিয়ে করতে পারবো না, এটা সম্ভব না আম্মু। একটু বোঝার চেষ্টা করো। শায়মা বেগম ভ্রু কুঁচকে ফেলেন। তাসফিকের দিকে এগিয়ে বলেন, কেন? কি সমস্যা? কেন তুমি এমন করছো? তুমি ভালো করেই জানো এখন বিয়ে করা ছাড়া কোনো উপায় নেই। যদি বলি এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব না? কেন সম্ভব নয় আম্মু? তোমার কি মনে হয় বিয়ের মতো সিদ্ধান্ত হুট করে নিলেই হয়ে যায়? কিছু কিছু সময় হুট করেই সিদ্ধান্ত নিতে হয়, তবে বিয়ের মতো সিদ্ধান্ত হুট করে নিলে হয় না। মীরা ভালো মেয়ে তাসফিক, আর তুমি তো বুঝতেই পারছো মেয়েটার উপর দিয়ে কি যাচ্ছে। আম্মু, ভালো খারাপের পাশাপাশি পুরো একটা জীবন কাটানোর কথা এখানে। তো সমস্যা কোথায়? আমি মীরার সম্পর্কে আমার বোনের মতো, আর তাকে আমি সব সময় বিনের চোখে দেখেছি। এর মধ্যেই বিয়ের সিদ্ধান্ত? এটা হয় না। আর সবচেয়ে বড় কথা, আমি এখন বিয়ে নিয়ে ভাবছি না।
আমি তার মাকে কথা দিয়েছি, দেখবি তোর জীবনের বেস্ট ডিসিশন হবে এটা। এতদিন যাকে বোনের চোখে দেখেছি তাকে এখন কিভাবে বিয়ে করব, কিভাবে বউ এর চোখে দেখব? কেন 3 কবুল বলে বিয়ে করবে? চোখ দিয়ে দেখবে? তুমি কি অন্ধ নাকি যে বউকে দেখতে পারবে না? আর এত কিছু না ভেবে বিয়েটা করে নাও, দেখবে সময়ে সময়ে বউকে বউয়ের চোখে দেখতে পারবে। তাশফিক ভ্রু কুঁচকে ফেলল। মা তার সাথে ভালোই মশকরা করছে। থমথমে কণ্ঠে বলল, যদি বলি আমি পারবো না, আমি জানি আমার ছেলে আমার সম্মান রক্ষা করবে। সায়মা বেগম তাশফিককে কথাগুলো বলে রুম থেকে বের হয়ে গেলেন। আজ তার মন একদিক দিয়ে খুশি হলেও অন্য দিক দিয়ে খারাপ। মীরার সাথে তাশফিকের বিয়ে হবে এটাই তো তিনি চাইতেন, তবে এমনভাবে নয়। আর এই বিষয়ে ছেলের সাথেও কথা বলার সুযোগ পরিস্থিতি কোনোটাই হয়নি। তাই আজ যেহেতু সব আছে সেহেতু সুযোগ বুঝে কোপ মেরেছেন। তবে মেয়েটার জন্য বড্ড খারাপ লাগছে। কত কিছুই না সহ্য করতে হচ্ছে বাচ্চা মেয়েটাকে। বসার ঘরে লাল বেনারসি লেপটে আছে, এক তরুণীর গায়ে মুখ শুকিয়ে আছে, চোখের নিচে কাজল লেপটে আছে, দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। কবুল বলতে বললে মনে হচ্ছে মুখে দিয়ে কথা বের হবে না। তারই উল্টো পাশে বসে আছে বটল গ্রিন রঙের পাঞ্জাবি পরিহিত এক পুরুষ, তবে সুপুরুষ বললেই ভালো। সরু চোখ, খাড়া নাক, শক্তপোক্ত বহু, লম্বা খোঁচা খোঁচা দাড়ি, সব দিক দিয়েই যেন পারফেক্ট। তবে মুখে গাম্ভীর্যের ভাব স্পষ্ট দেখেই মনে হচ্ছে একদম একরোখা মানুষ, এবং তার চোখ দিয়েই যেন সব কিছু লণ্ডভণ্ড করে দিবে। একদম চুপচাপ স্বভাবের। কাজী বিয়ে পড়ানো শুরু করল। বরকনে দুজনেই কবুল বলার মাধ্যমে বিয়ে পড়ানো শেষ হলো। গাড়ি চলছে আপন গতিতে। মীরা বাইরে তাকিয়ে আছে। আসলেই জীবনের পথ কখন পরিবর্তন হয় কেউ জানে না। কোথায় মীরার যাওয়ার কথা ছিল আর কোথায় যাচ্ছে, আসলেই জীবন অদ্ভুত। মীরার ভাবনার মাঝে শুনতে পায়, শুন মীরা, আজ থেকে সবকিছু নতুনভাবে শুরু করবি। এতক্ষণ যা হয়েছে সবকিছু ভুলে যাবি, নিজের মতো নিজের জীবন গুছিয়ে নিবি। নিজেকে সময় দিবে। তাশফিককে সময় দিবি এবং নিজেদের সম্পর্ককে সময় দিবি। জি মামনি। এত চুপচাও হয়ে গেলি কেন তুই? আমার মেয়েটা চঞ্চল, যার ঠোঁটের আগায় কথা এসে সেজে থাকে। তবে আজ আমার মেয়ের এই দশা কেন? কিছু না মামনি, কিছু না হলেই ভালো। মনে রাখবি তোর মামনি আছে তোর পাশে। মামনি অলওয়েজ লাভস ইউ। আমিও তোমাকে খুব ভালোবাসি। আজ মীরার কেমন যেন লাগছে, বারবার মায়ের কথা মনে হচ্ছে। এত বছরে এই প্রথম মায়ের কাছ থেকে দূরে থাকবে সে, ভাবতেই কান্না পাচ্ছে। মীরার বিদায় বেলায় কান্নার ফলে চোখ জ্বলছে। মীরা সায়মা বেগমকে দুহাতে জড়িয়ে ধরে দু চোখ বন্ধ করে নেয়। কখন যে ঘুমিয়ে গেল টেরই পেল না। মীরা মা, আমরা চলে এসেছি। গাড়ি থেকে নেমে এক পলক বাড়ির দিকে তাকালো মীরা। মনের মধ্যে ভালো লাগা কাজ করলেও ভয় করছে খুব। সে কি পারবে সুন্দরভাবে সবকিছু সামলে নিতে, সবকিছু আগলে নিতে, নতুন সম্পর্ককে সুন্দর সম্পর্কে রূপান্তর করতে? পরক্ষণেই ভাবল, না মীরা, তোকে পারতে হবে। তুই পারবি। কোথায় হারিয়ে গেলি মীরা? কোথাও না মামনি, চল ভেতরে। বাড়ির ভিতর প্রবেশ করতেই এক অন্যরকম অনুভূতি খেলে গেল মনের মাঝে। এ যেন এক মিশ্র অনুভূতি, ভয়, সংকোচ, লজ্জা, সব কিছু যেন মিলিত হয়ে অন্যরকম অনুভূতির সৃষ্টি করেছে। এরকম অনুভূতির সাথে তো আগে পরিচিত হয়নি। তবে কি নতুন সম্পর্কে জড়িয়েছে বলেই নতুন অনুভূতির সৃষ্টি হয়েছে। বাড়ির ভেতর প্রবেশ করতে সায়মা বেগম বললেন, তারমিন যাও তাড়াতাড়ি মীরাকে তাশফিকের রুমে দিয়ে আসো। রুমে এসে ফ্রেশ করিয়ে মীরাকে খয়েরি রঙের পার মিশ্রিত কালো রঙের একটি শাড়ি পরিয়ে চোখে একটু কাজল আর ঠোঁটে একটু লিপস্টিক দিয়ে দিল। টানা টানা চোখে কাজল যেন আরও মায়াবী লাগছে। আজ তো তোকে দেখে তাশফিক ভাই একদম শেষ হয়ে যাবে রে মীরা আপু, উপস্বরী ভাবি যান। কথাটা বলে চোখ টিপুনি কাটল তারমিন। ইসকি লজ্জা! লজ্জায় যেন চোখ তুলে তাকাতেই পারছে না মীরা। গালের দুপাশে লাল আভা ছড়িয়ে পড়ল। রুমে প্রবেশ করল তাশফিক। দুজনের চোখাচোখি হল। মীরা তড়িঘড়ি করে চোখ নামিয়ে নিল। আলমারি থেকে শার্ট ও প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল তাশফিক। কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে বের হয়ে সোজা মীরার কাছে এসে থমথমে কণ্ঠে বলল, দেখো, এই মুহূর্তে আমি বিয়ে করতে চাইনি, তাও পরিস্থিতির জন্য বিয়ে করতে হলো। তাই আমাদের উচিত হবে নিজেদের একটু সময় দেয়া, নিজেদের একটু গুছিয়ে নেয়ার জন্য স্পেস দেয়া। আশা রাখছি তুমি নিজেকে ও আমাকে সময় দিবে। আর বিয়ে যেহেতু হুট করেই হয়েছে, তবে বেশি এক্সপেকটেশন না রাখাই ভালো। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মীরা। জি ঠিক আছে। আমি